আসসালামু আলাইকুম। আজকে আপনারা আমার লাইভটি আসলে আসলে করার কথা ছিল আপনার 9টা 30 মিনিট, কিন্তু আমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ মিটিং আছে কেন্দ্রীয় কমিটির সাথে। সেজন্য আমি 9টায় আসতে বাধ্য হলাম। আপনারা যদি আমার কথাগুলো শুনে যান অথবা শুনতে পারেন ক্লিয়ার কিনা সাউন্ডগুলা, আপনারা একটু কমেন্টে জানাবেন, তাহলে আমার জন্য ভালো হবে। আমি আজকে বেশিক্ষণ কথা বলবো না, কারণ আমাদের আরও গুরুত্বপূর্ণ মিটিং আছে পরবর্তী কর্মসূচি নিয়ে। আমি আজকে সারা বাংলাদেশের মানুষ আউটসোর্সিং ডেলিবেসিক প্রকল্পে যারা নিয়োজিত আছেন তাদেরকে আমি সালাম জানাচ্ছি, এবং যারা চাকরিচ্যুত আছেন বর্তমানে অনেক কষ্টে আছেন তাদের প্রতি আমি সহানুভূতি প্রকাশ করছি। আশা করি আপনাদের এই দুর্দশা, এই কষ্ট হয়তো বেশি দিন থাকবে না। আল্লাহর রহমতে আমরা অতি শীঘ্রই আপনাদের এই কষ্টগুলো দূর করতে পারব। আমি আরও বলতে চাই, যারা বেতন বকেয়া বাকি আছে সারা বাংলাদেশে 110টি প্রতিষ্ঠানের, আশা করি আপনারাও বেশি দিন আর অপেক্ষা করতে হবে না। অতি শীঘ্রই অর্থ মন্ত্রণালয় আপনাদের বাজেটগুলা পরিবেক্ষণ করে চেক করে স্ব দপ্তরে সিভিল সার্জন অফিস হয়তো পাঠিয়ে দিবেন। ইতিমধ্যেই আপনারা জানেন অনেকগুলো প্রতিষ্ঠানে 21-22 অর্থবছরের বাজেট পর্যন্ত বকেয়া ছিল, এগুলো প্রেরণ করেছেন। আর আশা করি আমরা বাকিগুলো পাবো। আপনারা হতাশ হওয়ার কিছু নেই, যাদের চাকরি চলে গেছে তারাও হতাশ হওয়ার কিছু নেই। আল্লাহ পাক যদি আমাদের সাথে থাকে আমরা ইনশাল্লাহ প্রতিটি কদম সাকসেস হব। আমি আজকে অর্থ মন্ত্রণালয়ের যে একটি পরিপত্র পেয়েছি সেই বিষয়ে আমি কিছু কথা বলবো। আমরা যদি এই পরিপত্র হাতে পেয়ে যদি আনন্দ মিছিল করতে পারি অথবা আনন্দ প্রকাশ করতে পারি যে আমাদের স্বপ্ন, আমাদের দাবি বাস্তবায়ন হয়েছে, আমরা ঘরে ফিরে গেলাম, তাহলে এটা সম্পূর্ণ আউটসোর্সিং কর্মচারীদের জন্য দুঃখজনক হবে। কারণ এই পরিপত্রে এই ধরনের আনন্দ উপভোগ করার মতো এবং দাবি বাস্তবায়নের মতো কোনো কিছুই নেই। যারা আপনারা জানেন, পড়ালেখা জানেন ভালো করে, এটা ভালো করে আপনারা সুন্দর করে আপনারা খেয়াল করবেন আসলে এটার ভিতরে কি আছে। আমি প্রথম যে বিষয়টা বলতে চাচ্ছি, আজকে পরিপত্রে উপরে বিষয় লেখা আছে আউটসোর্সিং প্রক্রিয়া, বিষয়টা বলতেছি, আপনি আমার কথাটা মন দিয়ে শুনুন। এই পরিপত্রের বিষয়ে একটা লেখা আছে উপরে, আপনারা পরিপত্রটা হাতে নিন তাহলে বুঝতে পারবেন। এখানে স্পষ্ট লেখা আছে, বিষয়, অর্থাৎ এই বিষয়ে কি লেখা আছে আপনাকে বুঝতে হবে। এই বিষয়ে লেখা আছে আউটসোর্সিং প্রক্রিয়া নীতিমালা 2025 বাস্তবায়ন সংক্রান্ত নির্দেশনা। যে সুস্থ মানুষ, যে মেধাবী, যে বুঝে, সে এটার উত্তর দিতে পারবে। ওখানে স্পষ্ট লেখা আছে, কি লেখা আছে? আউটসোর্সিং প্রক্রিয়া নীতিমালা 2025 বাস্তবায়ন সংক্রান্ত নির্দেশনা। অর্থাৎ আপনার যে দাবি সেটা বাস্তবায়ন করে নাই সরকার, না করে সরকার এই নীতিমালা বাস্তবায়ন করার জন্য নির্দেশনা দিয়েছেন কমিটিকে।
তাহলে আমরা কত বড় বোকা, আমরা কত বড় জ্ঞানহীন, না আমরা আসলে ঠিকাদারের পক্ষে কাজ করতেছি আমার জানা নেই। অথচ আমরা এই পরিপত্র পেয়ে আমরা আনন্দ মিছিল করতেছি, আমরা সব কিছু করতেছি, আমরা বিজয় অর্জন করেছি। কিছু কিছু ভাই আমাদের, কিছু কিছু সহকর্মী এই পথে হাঁটতেছেন। আপনাকে বিষয়টা বুঝতে হবে, এই বিষয় কি লেখা আছে। এই বিষয়ে স্পষ্ট লেখা আছে যে আউটসোর্সিং প্রক্রিয়া নীতিমালা 2025 বাস্তবায়ন করার জন্য নির্দেশনা দিছে এই কমিটিকে। কে দিছে? অর্থ মন্ত্রণালয়। তাহলে কি আমার এখানে এই নির্দেশনা অনুযায়ী এটা কি আপনার মিন করে এবং কি এটা কি প্রকাশ পায় যে আমাকে ঠিকাদার পতা বাতিল করে এই পরিপত্র জারি করা হয়েছে? এটা সাধারণ জ্ঞান। অথচ আমরা কিছু ভাই এটা পেয়ে আমরা সব কিছু পেয়ে গেছি। তাহলে কি আপনারা এতদিন লড়াই সংগ্রাম টেবিলে এত রক্ত শুধু এই পরিপত্রের জন্য কি করেছেন? এই ঠিকাদার রাখার জন্য কি করেছেন? এটা আমার প্রশ্ন। এই প্রশ্নটা আমি সারা বাংলাদেশের মানুষের কাছে রেখে গেলাম। এই পরিপত্রে আমাদের কি অর্জন আছে, আমরা কি পেয়েছি? আমি স্পষ্ট, যদি আজকে এই পরিপত্রে বিষয় এটা না লেখে, যদি লিখত সরকার যে আউটসোর্সিং প্রক্রিয়া সেবা গ্রহণ নীতিমালা, আমি আবার বলতেছি, আমার কথাগুলো আপনারা মন দিয়ে শুনুন। আউটসোর্সিং প্রক্রিয়া নীতিমালা 2025 বাস্তবায়ন না, 2025 বাতিলপূর্বক কর্মরত কর্মচারীদের স্ব প্রতিষ্ঠানে নিয়োগ প্রদান করার জন্য, নিয়োগ প্রদানের বাস্তবায়ন করার জন্য সংক্রান্ত নির্দেশনা। আমার এই বিষয় এই লেখা আসতে হবে। আমার এই লেখা এখানে আসবে না। যে লেখায় যে বিষয়ে লেখা আছে আউটসোর্সিং প্রক্রিয়া নীতিমালা 2025 বাস্তবায়ন সংক্রান্ত নির্দেশনা, নো, আমি এই বিষয় চাই না। আমি এখানে স্পষ্ট আমি দেখতে চাই এখানে আসবে কি যে আউটসোর্সিং প্রক্রিয়া নীতিমালা 2025 বাতিল করে সকল কর্মীদের যে যেখানে কর্মরত আছে তাদের প্রতিষ্ঠান প্রদানের মাধ্যমে নিয়োগ প্রদানের বাস্তবায়ন নির্দেশনা। যদি আজকে এই বিষয়টা আসতো তাহলে আমরা মনে করতাম যে না, সরকার নীতিমালা পরিবর্তন, বিলুপ্ত, বাতিল অথবা ঠিকাদার বাতিলের একটা প্রক্রিয়া গ্রহণ করছে, একটা কমিটি গঠন করছে। তাহলে আমরা আনন্দ মিছিল করতে পারতাম, আমরা অর্জন কিছুটা হলেও এসেছে এটা আমরা বলতে পারতাম। কিন্তু এই পরিপত্রের আকারে আমরা আনন্দ মিছিল এবং আমাদের দাবি বাস্তবায়ন হয়েছে, আমাদের আনন্দ, আমাদের আপনার এই মিটিং, আমাদের সমাবেশ, আমাদের এত রক্ত যে আমরা সফল হয়েছি, এটা আমরা তখন বলতে পারতাম যদি ওই বিষয়টা লেখা থাকতো। আমি দুঃখের সাথে জানাচ্ছি, আমি কষ্টের সাথে জানাচ্ছি যে আপনারা এখানে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ শ্রমিক, কেউ অশিক্ষিত না, সবাই শিক্ষিত। সবার ভিতরে প্রায় 70% কর্মচারী শিক্ষিত। তাহলে আপনারা এই বিষয়টা ভালো করে বিষয়টা একটু খেয়াল করে দেখবেন। এই বিষয়কে কি লেখা আছে, স্পষ্ট লেখা আছে আউটসোর্সিং প্রক্রিয়া নীতিমালা 2025 বাস্তবায়ন করার জন্য নির্দেশনা দিয়েছে কাকে? 3 বিশিষ্ট কমিটিকে। তাহলে এই কমিটি এই নীতিমালা বাস্তবায়ন করার জন্য কাজ করবে, নীতিমালা বাতিল করার জন্য কাজ করবে না, ঠিকাদার পতা বাতিল করার জন্য কাজ করবে না, ঠিকাদার রাখার জন্য কাজ করবে। তা আমি আপনাদেরকে আসলে কিভাবে বুঝাবো? আমরা যদি এটা পেয়ে, যদি সব কিছু পেয়ে গেছি, সব কিছু আমরা আমাদের হাতে চলে এসেছে, আমরা আনন্দ মিছিল করব, তাহলে আমি মনে করবো আপনারা এতদিন যে আন্দোলন করেছি আমরা, আপনারা যারা আন্দোলন করেছেন তারা কি তাহলে ঠিকাদার রাখার জন্য আন্দোলন করেছেন?
এত রক্ত কি ঠিকাদার রাখার জন্য জড়িয়েছে? এত লক্ষ লক্ষ টাকা কি ঠিকাদার রাখার জন্য রাজপথে খরচ হয়েছে? এত হাজার হাজার মানুষ এত কষ্ট করে দূর দূরান্ত থেকে আসে শুধু এই পরিপত্রের জন্য? আমার মাথায় ধরে না, আমার জ্ঞানে আসে না আমরা এই পরিপত্র দেখে কিভাবে আনন্দ মিছিল করতে পারি, কিভাবে আমরা বলতে পারি যে আমার দাবি বাস্তবায়ন হয়েছে। আমরা কিভাবে বলতে পারি? এখানে কি বলার কি কোনো অবকাশ আছে যে আমরা সাকসেস, আমরা সফলতা পেয়েছি? এই পরিপত্র কি ওই কোনো কিছু আমরা পেয়েছি? আমরা কি দেখেছি? কিছুই দেখিনি। তো সুতরাং প্রথম যে বিষয়টা পরিপত্রের যে লেখা আছে ওই বিষয়টাই হচ্ছে ভুল। এই বিষয় ওইটাই লেখা থাকতে হবে যে আউটসোর্সিং সেবা গ্রহণ নীতিমালা 2025 বাতিল করে ঠিকাদারের মাধ্যমে যারা নিয়োগ পেয়েছে সেই ঠিকাদার পাতা বাতিল করে স্ব প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রদানের মাধ্যমে চাকরি নিশ্চয়তা দিয়ে এবং আত্মীয়করণ স্থায়ীকরণ করার প্রক্রিয়া বাস্তবায়ন করার জন্য নির্দেশনা প্রদান করা হলো। এই কমিটিকে আপনি এই নির্দেশনা দিবেন। আপনি এটা লিখতে পারেন না যে 2025 নীতিমালা বাস্তবায়ন করার জন্য আপনি নির্দেশনা দিয়েছেন কমিটিকে। এটা আপনি কোনো মতেই লিখতে পারেন না অর্থ মন্ত্রণালয়, এটা আপনি কোনো মতেই বলতে পারেন না। আপনি আমাদের সাথে লক্ষ লক্ষ আউটসোর্সিং কর্মচারীর সাথে বেইমানি করেছেন। এই পরিপত্রে এটা স্পষ্ট বলে, এই পরিপত্রে স্পষ্ট এসেছে যে অর্থ মন্ত্রণালয় আপনি আমাদের সাথে সম্পূর্ণরূপে প্রতারণা করেছেন এবং বেইমানি করেছেন। আমি জানি না আপনাদের সাথে আর কেউ এটা জড়িত আছে কিনা, এবং আমার যারা আউটসোর্সিং নেতাকর্মীরা আছে যারা নেতৃত্ব দিচ্ছে তারা এটার সাথে জড়িত কিনা। আজকে এই পরিপত্র যে জারি করছে এই জারির সাথে আছে কিনা জড়িত। যদি থাকে আমরা শীঘ্রই ওদেরকে খুঁজে বের করব। আর যদি খুঁজে বের করতে পারি তার জিন্দগি, তার জীবন আমরা জাহান্নাম বানিয়ে দিব। সেটা যদি আমাদের আউটসোর্সিং কোনো নেতা হয়, সেটা যদি কোনো আমলাতান্ত্রিক আমলা হয়, সেটা যদি অর্থ মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা হয়, তার জীবন জাহান্নামে আমরা পরিণত করব। কারণ আমরা যত কিছু করেছি আজকে এটা স্পষ্ট স্পষ্ট যে আপনারা বেইমানি করেছেন। আমি এখানে স্পষ্ট লেখা আছে উপরোক্ত বিষয়ে 23/10/2025 তারিখে অংশীজনের সাথে মত বিনিময় সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের নিমিত্তে কার্যক্রম গ্রহণ করার জন্য নির্দেশনা অনুরোধ করা হলো। অর্থাৎ আপনি 23 তারিখে যে মিটিংটা আপনি করেছেন এবং সেখানে আউটসোর্সিং যে নেতারা ছিল তাদের অংশীজনের সাথে যে মিটিংটা আপনি করেছেন সেই মিটিংয়ে যে 7টা সিদ্ধান্ত দিয়ে যে কার্যবিবরণী তৈরি করা হয়েছে কদিন আগে যে প্রকাশ করা হয়েছে, সেই কার্যবিবরণী 7টা সিদ্ধান্ত আপনি বাস্তবায়ন করার জন্য এখানে নির্দেশনা দিয়েছেন। কাকে? এই 3 বিশিষ্ট কমিটিকে। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে ওই কার্যবিবরণীতে যে 7টা সিদ্ধান্ত আপনারা দিয়েছেন ওই 7টা সিদ্ধান্ত কি কর্মচারীর এক চুল পরিমাণ কোনো সফলতা আছে? এক বিন্দু ওই কার্যকারিতার মধ্যে কি এক বিন্দু কর্মচারীর সফলতা লেখা আছে? এক বিন্দু নাই। তাহলে সেই 7টা সিদ্ধান্ত যদি আজকে আপনি বাস্তবায়ন করার জন্য এই কমিটিকে নির্দেশনা দিতে পারেন আর ওই কমিটি যদি এই 7টা সিদ্ধান্ত আপনার বাস্তবায়ন করে তাহলে কি দাঁড়াচ্ছে? A to Z 0। 18 সাল থেকে যা করে আসতেছে 24 সালে পরে যা করছেন সব A to Z 0, শূন্য। কিন্তু আমরা এই শূন্য পেয়ে আজকে বিশাল ধরনের আনন্দ মিছিল করার প্রস্তুতি নিচ্ছি। হাজার হাজার কমেন্ট, হাজার হাজার ফেসবুকে লেখালেখি হচ্ছে আমরা সফল, আমাদের আন্দোলন সফল।
অথচ আপনি ভালো করে পড়ে দেখেন নাই। ভালো করে পড়ে দেখেন নাই এখানে কি লেখা আছে। কতে লেখা আছে, পরিপত্রের কর মধ্যে লেখা আছে আউটসোর্সিং 2025 নীতিমালা বাস্তবায়নের ক্ষেত্রে উপস্থিত অভিযোগ সমূহের বিষয়ে যাচাই বাছাই করে প্রতিষ্ঠান পরিদর্শনে অধিদপ্তর মহাপরিচালককে সভাপতি করে অর্থ ও শ্রম মন্ত্রণালয়ের প্রতিনিধি সদস্য বিশিষ্ট কমিটি দ্রুত গঠনমূলক কার্যক্রম গ্রহণ করা শ্রম মন্ত্রণালয়ের অনুরোধ করা হলো। চিন্তা করেন একবার, ঠান্ডা মাথায় একবার চিন্তা করেন কি লিখছে কতে। অর্থাৎ বাস্তবায়নের ক্ষেত্রে 23 তারিখে আমরা যারা ওখানে ছিলাম, যারা ওখানে উপস্থিত ছিলাম, 2 পক্ষ বলেন 3 পক্ষ বলেন, যে উপস্থাপনগুলো হয়েছে দাবিনামা, সেটা এখানে অভিযোগ আকারে নিয়েছে। কিন্তু এই অভিযোগগুলো কি আমাদের এখানে ঠিকাদার বাতিল ছিল না? যদি ঠিকাদার বাতিল থাকে তাহলে এখানে কেন আসে না? এই অভিযোগের ক্ষেত্রে এটা কেন আসলো না? এখানে কি লিখতে পারতো না যে যারা উপস্থিত হয়েছে নেতৃবৃন্দুর যে এক দাবি ছিল ঠিকাদার ভাতা বাতিল, সেটা যাচা বাছাই করে কিভাবে এই সমস্যা সমাধান করা যায় সেই ব্যাপারে এটা কমিটিকে নির্দেশ প্রদান করা হলো। আমরা আবার আমাদেরকে এক মালওয়ানের কাছে দিয়ে দিল। সে মালওয়ানটাকে কলকারখানার মহাপরিদর্শক অতিরিক্ত সচিব, উনাকে সভাপতি করে আবার এই কমিটি গঠন করা হয়েছে। যেই সভাপতির কাছে এই সভাপতির নেতৃত্বে আরো একবার 9 বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছিল, যেখানে আমিও আছি সদস্য, আমাদের আনিস ভাই আছে, আমাদের মুজিবুর ভাই আছে, এবং ঐক্য পরিষদের রফিক ভাই আছে, আরো অনেক লোক আছে। টোটালি 9 বিশিষ্ট কমিটি তখনও করা হয়েছিল, এবং সেখানে এই সভাপতি ছিল কলকারখানার অধিদপ্তরের মহাপরিদর্শক। অথচ ওই কমিটি পর্যন্ত 1% কাজ করে নাই। ওই কমিটির কাছে 110টি প্রতিষ্ঠানের চাকরি যাওয়া তালিকা, বেতন বাকি তালিকা আমরা দিয়েছি। আজকে 7 থেকে 8 মাস ওই কমিটি সভাপতি এক চুল পরিমাণ একটা সিদ্ধান্ত, একটা কাজ করতে পারে নাই। অথচ দেখেন আবার সেম ওই লোককে দিয়ে সভাপতি করে এই 3 বিশিষ্ট কমিটি করছে। তাহলে যার কাছে আমরা 9 মাস কোনো সফলতা পাইনি, কর্মচারী কোনো কিছু পাইনি, দ্বিতীয়বার ওই ব্যক্তিকে দিয়াই সভাপতি করে আবার একই সমস্যা সমাধান করার জন্য যাচা বাছাই করে নির্দেশ দেওয়ার জন্য কমিটি গঠন করছে, তাহলে সেখানেও আমাদের সফলতা তার হাত দিয়া আসবে না। এটা 100% একবারে 0। এইখানেও আমাদের সফলতা একদম 0। তো সুতরাং চোখ কান খুলে আন্দোলন করুন। এখানে 1 নম্বরে পরিপত্রের আপনার কয়েন নিচে 1 নাম্বার 1 লেখা আছে, শৃঙ্খলাজনিত কারণে কোনো সেবাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ পূর্বে সংশ্লিষ্ট সেবা ক্রয়কারী দপ্তরের নিয়ন্ত্রণকারী প্রধান গঠিত কমিটির মতামত গ্রহণ করতে হবে। অর্থাৎ বিষয়টা বুঝতে পারছেন? অর্থাৎ আপনার শৃঙ্খলাজনিত কারণে কোনো সেবাকর্মীর বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা গ্রহণ করতে হয়, তাহলে ওই প্রতিষ্ঠান প্রধান ওই
সেবাকর্মীর আমার বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা গ্রহণ করে, চাকরি খাওয়া অথবা আমাকে শাস্তি দেওয়ার, তাহলে ওই প্রতিষ্ঠান প্রধান কী করতে হবে? এই 3 বিশিষ্ট কমিটির মতামত দিতে হবে। মতামত দেওয়ার পরে তাহলে ওই প্রতিষ্ঠান প্রধান আপনার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে। তাহলে আজকে এই প্রস্তাবটা কি কারা দিয়েছিল মনে আছে? বলতে পারবেন? আজকে এই প্রস্তাবটা মনে আছে আপনাদের? আমি বারবার বলেছি এবং আমাদের দাবিনামায় বারবার উল্লেখ করেছি, এই কোনো কর্মচারীর চাকরি খেতে হলে 3টা প্রতিষ্ঠানের অনুমতি লাগবে। মতামত ছাড়া কোনো কর্মচারীকে, অভিযোগ ছাড়া কোনো কর্মচারীকে আপনার ছাঁটাই করতে পারবে না। এটা আমরা বারবার অর্থ মন্ত্রণালয়কে, শ্রম মন্ত্রণালয়কে লিখিতভাবে দাবিনামার মধ্যে উল্লেখ করেছি। আজকে সেই কল্যাণ পরিষদের দাবিনামার একটা শব্দ এখানে উল্লেখ করেছে। তার জন্য এটা কতটুকু বাস্তবায়ন হবে আমি জানি না, কিন্তু এটা এখানে এসেছে এবং এটা যে এখানে এসেছে এবং কল্যাণ পরিষদ এই দাবি উপস্থাপন করছে, সেটার প্রমাণ যে আমি 11 দফা যে দাবি পাঠিয়েছি অর্থ মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়, বিভিন্ন জায়গায়, সেই 11 দফা দাবির মধ্যে 6 নম্বর দাবি, 6 নং কলামে এটা স্পষ্ট উল্লেখ আছে। কি উল্লেখ আছে আমি আপনাদেরকে পড়ে শোনাই। যেটা আমরা 11 দফা দাবি দিয়েছি, সেখানে 6 নম্বরে লেখা আছে, সকল প্রতিষ্ঠানে আউটসোর্সিং অস্থায়ী কর্মচারীর কর্মস্থল নিরাপত্তা, চাকরির নিরাপত্তা প্রদানের জন্য এবং তাদের চাকরির নিরাপত্তার জন্য অর্থ মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয় এবং জনপ্রশাসন ও ক্যাবিনেট ডিভিশনের অনুমতি লাগবে এবং এই 4 মন্ত্রণালয়ের সমন্বয়ে কমিটি করতে হবে। কিন্তু দুঃখের বিষয় তারা শুধু 2 মন্ত্রণালয় নিয়ে কমিটি করছে আর একটা শ্রম অধিদপ্তরের সভাপতি নিয়ে 3 জন, কলকারখানা অধিদপ্তরের মহাপরিচালক এবং অর্থ মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি, শ্রম মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি। তারা আপনার এই শ্রম মন্ত্রণালয়, তারা মনে করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের কোনো প্রতিনিধি নেয় নাই, তারা ক্যাবিনেট ডিভিশনের কোনো প্রতিনিধি রাখে নাই। আমি আবারও দাবি জানাচ্ছি, এই 2 মন্ত্রণালয়ের প্রতিনিধি এই কমিটিতে অবশ্যই থাকতে হবে, অবশ্যই এই কমিটিতে থাকতে হবে। এখানে শুধু এই কল্যাণ পরিষদের প্রস্তাবিত 11টা দাবির মধ্যে 6 নম্বর দাবি তারা এখানে অ্যাড করছে। এখন আসেন 2 নম্বর পরিপত্রে 2 নম্বরে কি লেখা আছে? 2 নম্বরে স্পষ্ট লেখা আছে, কোন প্রতিষ্ঠান কর্তৃক আউটসোর্সিং প্রক্রিয়া সেবা ক্রয়ের সেবাকর্মী সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে নতুন চুক্তি অথবা নবায়ন সময় যারা কর্মরত আছে সেই সেবাকর্মীদের যৌক্তিক কারণ ব্যতীত তাদেরকে চাকরিচ্যুত করা যাবে না। যদি কোনো যৌক্তিক কারণ না থাকে তাদেরকে রেখেই আপনাকে এই প্রক্রিয়া বাস্তবায়ন করতে হবে যতক্ষণ পর্যন্ত ঠিকাদার বাতিল না হবে। এই কথাটা কেউ উপস্থাপন করছে? একমাত্র কল্যাণ পরিষদ। তার প্রমাণ আমি দিচ্ছি। আমরা 11টি প্রস্তাবের ভিতরে একবারে লাস্ট প্রস্তাবটা আপনারা ভালো করে পড়বেন যাদের কাছে আছে। 11 নম্বরে দেখেন আমরা কি প্রস্তাব দিয়েছি। ঠিকাদার প্রথা বাতিল না হওয়া পর্যন্ত যতগুলো টেন্ডার হবে সেখানে স্পষ্ট উল্লেখ থাকতে হবে, কোনো উল্লেখিত যৌক্তিক কারণ ছাড়া কর্মরতদের চাকরিচ্যুত করা যাবে না এবং তাদেরকে রেখেই আপনার পরবর্তী টেন্ডার প্রক্রিয়া অথবা সম্পূর্ণ প্রশাসনিক প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এটা স্পষ্ট লেখা থাকতে হবে। এই দাবিটা কিন্তু কল্যাণ পরিষদ করছে, 11 দফার ভিতরে 11 নম্বরে আছে। তো সুতরাং আজকের যে পরিপত্রটা সেখানে যে 2টা মূল বিষয় এসেছে, এই 2টা কিন্তু কল্যাণ পরিষদের প্রস্তাবিত দাবি।
এটা আর কেউ করতে পারে নাই, কেউ প্রমাণ দেখাতে পারবে না। কল্যাণ পরিষদ প্রমাণ দেখাতে পারবে। কল্যাণ পরিষদের কাছে সেই 11 দফা প্রস্তাবিত দাবি আছে এবং অর্থ সচিব, অর্থ উপদেষ্টা তাদের কাছে যে আমরা জমা দিয়েছি, জমা দেওয়ার পর আমরা নিয়মিত তাদের সাথে কন্ট্যাক্ট করেছি যে এই প্রস্তাবনাগুলো দেওয়ার জন্য, এটা প্রমাণ আমাদের কাছে আছে, রিসিভ কপি আছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমরা যে 11টা প্রস্তাব দিয়েছি সেই পরিপূর্ণ 11টা প্রস্তাব আপনাকে বাস্তবায়ন করতে হবে এবং এই 11টা প্রস্তাব বাস্তবায়ন করে আপনাকে আবার পরিপত্র সংশোধন করে আপনাকে জারি করতে হবে। না হলে আমরা এই পরিপত্র আগেও বলেছি এখনো বলতেছি, আমরা এই পরিপত্র ঘৃণার সাথে প্রত্যাখ্যান করেছি, প্রত্যাখ্যান করতেছি, প্রত্যাখ্যান করব। আপনারা যতবার পরিপত্র জারি করবেন ঠিকাদার প্রথা বাতিল রেখে এতবার আমরা প্রত্যাখ্যান করব। যদি 1 কোটি বার জারি করেন আমরা 1 কোটি বার প্রত্যাখ্যান করব। তো সুতরাং কল্যাণ পরিষদের যেই 11টি দফা বাস্তবায়ন করার জন্য প্রস্তাবিত তালিকা প্রেরণ করেছে সেটার মধ্যে হয়তো আংশিক 2টা প্রস্তাবনা এসেছে, আরও 10টা বাকি আছে। সেই 10টা আমলে নিয়ে পরিপত্র আপনাকে জারি করতে হবে সংশোধন করে। তা না হলে আমরা 1 কোটি বার আমরা এটা ঘৃণার সাথে প্রত্যাখ্যান করব। আমাদের আলটিমেটামের আগে আপনারা এই পরিপত্র দিয়ে দিছেন ভালো কথা, কিন্তু আমাদের যে প্রস্তাবনাগুলা সেখানে এগুলা আসে নাই। তাই আমরা প্রত্যাখ্যান করতেছি। আমাদের আলটিমেটাম শেষ হওয়ার আগে যেন আপনারা সংশোধন করে এই প্রস্তাবগুলা বাস্তবায়ন করে আবার যেন পরিপত্র জারি করা হয়। তা না হলে আমাদের যে পূর্বের যে ঘোষিত যে কর্মসূচি একটার পর একটা আমরা বাস্তবায়ন করব। আর এতে যদি কেউ যদি বাধা দেয় তার লাইফ, তার জীবন আমরা জাহান্নাম বানিয়ে দিব। কথা পরিষ্কার। তো সুতরাং আজকে এই পরিপত্র পেয়ে যদি আউটসোর্সিং কর্মচারীরা খুশি হয়ে যান, আমরা সব কিছু পেয়ে গেছি, যারা নেতৃত্ব দিচ্ছেন এই নেতারা যদি খুশি হয়ে যায় আমরা সব কিছু পেয়ে গেছি, তাহলে আমি বলবো আপনারা এতদিন যত আন্দোলন করেছেন তাহলে সে আন্দোলন ছিল মিথ্যা অভিনয়। যত কথা বলেছেন শ্রমিকের পক্ষে, কর্মচারীর পক্ষে, এটা ছিল একমাত্র মাঠে অভিনয়, লোক দেখানো অভিনয়। আপনাদের অন্তরে ছিল আর এক। যদি আপনারা এটা পেয়ে যদি আপনারা শুকরিয়া আদায় করেন, যদি এটা পেয়ে যদি আপনারা আনন্দ মিছিল করেন, তাহলে আমি মনে করব এতদিন যে আন্দোলন করেছেন এটা ছিল অভিনয়। আপনারা যে মাঠে কথা বলেছেন এটা ছিল মানুষকে মন বোলানোর অভিনয়। তো সুতরাং কথা বাড়াবো না। আজকে পরিপত্রের যে স্পষ্ট কথাগুলা আমি আপনাদেরকে প্রকাশ করেছি, যদি আপনারা না বুঝেন সেটা ব্যর্থতা আপনাদের, আমার না। তাই আমি অনুরোধ করব সারা বাংলাদেশের আউটসোর্সিং ডেলিবেসিক প্রকল্প অস্থায়ী সকল কর্মচারী যারা আউটসোর্সিং প্রকল্পে নিয়োজিত আছেন তারা বেশি অবহেলিত হচ্ছেন দিন দিন। তাদেরকে কিভাবে আমরা উদ্ধার করতে পারি সেই পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং যে দাবিগুলো আমরা দিয়েছি সেগুলো সংশোধন করে এই পরিপত্র যদি না করে পরবর্তী কর্মসূচি ভয়ানক রূপ নেবে। এতে যদি কোনো ধরনের কেউ বাধা দেয় তার ওই জীবন, তার লাইফ আমরা জাহান্নাম বানিয়ে দেব। কারণ আমরা দেখেছি, আমরা দেখতেছি, আমরা মাঠে নেমেই বলতেছি আমরা সফলতা পেয়ে গেছি, আমাদের পরিপত্র হয়ে গেছে, চলেন আমরা বাসায় চলে যাই। কিন্তু সেই পরিপত্র কি আছে, সেই পরিপত্র কি লিখেছে সরকার, কে কি দিয়েছে সেটা আমরা ব্যাখ্যা না করে কর্মচারীর নিকট ব্যাখ্যা না দিয়ে আমরা ঘরে ফিরে যাই। এই ধরনের ভুল আমরা আর করব না। এই ধরনের কোনো আন্দোলন, মনে করেন দুয়াশলা আন্দোলন আর হতে পারে না।
তো সুতরাং কল্যাণ পরিষদ যেভাবে যে বাস্তবায়নের দিকে যাচ্ছে সেটা অব্যাহত থাকবে। আপনার কল্যাণ পরিষদকে কী ভাবেন? ঘৃণা করেন, গালি দেন, ভালোবাসেন, এটা কল্যাণ পরিষদ চিন্তা করে না। ভালোবাসলে ওয়েলকাম, ঘৃণা করলে ওয়েলকাম। কিন্তু কল্যাণ পরিষদের যে নির্দেশনা, যে প্রস্তাবিত, এগুলা অক্ষরে অক্ষরে মন্ত্রণালয় বাস্তবায়ন করতে হবে, এই সরকারকে বাস্তবায়ন করতে হবে। যতক্ষণ পর্যন্ত এগুলা পরিপত্রে না আসে কখনো সফলতা বলে আমরা শুকরিয়া আদায় করতে পারবো না। এখান থেকে একটা শব্দ, একটি লাইন সরকার বাদ দিতে পারবে না। কারণ আমি যতগুলো আমরা দিয়েছি সবগুলা শ্রমিকের যৌক্তিক দাবি, সবগুলা কর্মচারীর যৌক্তিক দাবি। একটি দাবি আমরা ভুল দিই নাই। হয়তো 2টি প্রস্তাব এসেছে, আরও 10টা বাকি আছে। সেই 10টা পরিপত্র আকারে জারি করে সংশোধন করে আপনাকে অবশ্যই পরিপত্র জারি করতে হবে। এর বাইরে আমরা কোনো কিছুই মেনে নেব না। আপনাকে প্রথম যেটা করতে হবে, অর্থ মন্ত্রণালয়কে আপনাকে বিষয়টা পরিবর্তন করতে হবে। যে কমিটি আপনি গঠন করেছেন ওই কমিটির ভিতরে আপনাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধি ঢুকাতে হবে এবং ক্যাবিনেট ডিভিশনের একজন প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করতে হবে। আপনাকে 5 বিশিষ্ট কমিটি করতে হবে এবং এই কমিটিকে আপনাকে নির্দেশনা দিতে হবে যে আউটসোর্সিং প্রক্রিয়া সেবা গ্রহণ নীতিমালা 2025 বাতিল ও ঠিকাদার প্রথা বাতিল। স্ব প্রতিষ্ঠানে কর্মরত আউটসোর্সিং কর্মচারীদের, প্রকল্প কর্মচারীদের স্ব প্রতিষ্ঠানে পদায়নের বাস্তবায়ন সংক্রান্ত নির্দেশনা, এই বিষয় এখানে আসতে হবে। এই পরিপত্রে এই বিষয় আসতে হবে। এই পরিপত্রে এই বিষয় থাকা যাবে না যেখানে লেখা থাকবে আউটসোর্সিং প্রক্রিয়া সেবাগ্রহণ নীতিমালা 2025 বাস্তবায়ন সংক্রান্ত নির্দেশনা। আর আমরা এটা দেখে আমরা লাফালাফি করতেছি, আনন্দ মিছিল করতেছি, আমরা সফল। হায় রে আল্লাহ, হায় রে মানুষ, হায় রে নেতারা, হায় রে কর্মচারীরা। জানি না মাটির তলে আপনারা এই পানির তলে ডুব দিয়ে কি পানি খান, আমি জানি না। যেখানে পানি খান, যদি আপনি মাটির তলে ডুব দিয়া অথবা আপনি যদি পানির নিচে ডুব দিয়ে যদি পানি খান, আল্লাহ তো একটা দেখে আপনি কতটুকু পানি খাইছেন, হয়তো আমি দেখি নেই, আল্লাহ দেখতেছে না। তো সুতরাং যারা আন্দোলন নামে মিষ্টি মিষ্টি কথা বলে, স্লোগান দেয়, অথচ ঠিকাদার বাতিল চায় না, আল্লাহ তো দেখতেছে আপনাকে, আমাকে। তো সুতরাং ওই দিকে আমরা যাব না। কথার সাথে কাজের সাথে মিলতে হবে। কল্যাণ পরিষদ মানববন্ধনে যে ঘোষণা দিয়েছে সেই ঘোষণা অনুযায়ী প্রতিটি কর্মসূচি পালন করা হবে। তো সুতরাং সফলতা আসে নাই, সফলতা আসার যে লাইন আমরা তৈরি করছি সেটা অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে। এই সফলতা থেকে এই লাইন থেকে আমরা কখনো সরে যাব না। আজকে 2টা প্রস্তাব এসেছে, এখানে কমিটিকে কি নির্দেশনা দিয়েছে আপনারা পড়বেন, এটি কল্যাণ পরিষদের প্রস্তাবিত। তো সুতরাং 11টার ভিতরে 2টা এখানে যোগ হয়েছে, আরও আছে 9টা। আপনাকে এই 9টা প্রস্তাবিত দাবি আদায় এখানে পরিপত্র অন্তর্ভুক্ত করে আপনাকে পরিবর্তন করতে হবে। একটি লাইন আপনি বাদ দিতে পারবেন না। ওই যেটা আমি বলেছি, জাহান্নাম বানিয়ে দিব আপনাদের লাইফ। আপনারা যেমন আমাদেরকে দোজখে রাখছেন, প্রতিটি কর্মচারীকে জাহান্নামে রাখছেন, এখন প্রতিটি কর্মচারী আপনাকে জাহান্নাম বানিয়ে দিবে, জাহান্নাম তৈরি করবে। তো সুতরাং সবাই ভালো থাকবেন, প্রস্তুত থাকবেন শতভাগ সফলতা আসার জন্য। না আসা পর্যন্ত আমরা কোনো ধরনের বিবৃতি, কোনো ধরনের কথা আমরা যেন না বলি। তো সুতরাং খুশি হওয়ার কিছু নেই, খুশি হওয়ার মতো কিছু হয়নি। আর যদি না হয়
যারা খুশিতে আছে তাদের খুশি আমরা কেড়ে নিতে হবে। যারা খুশিতে আছে, চেয়ারে বসে আছে, টেবিলে বসে আছে, তাদের হাসি, তাদের খুশি, তাদের সুখ, তাদের শান্তি একটা একটা করে কেড়ে নিতে হবে। আমাকে যদি জাহান্নাম থেকে মুক্ত হতে হয় তাহলে আমি তাদেরকে জাহান্নামে পাঠিয়ে তাহলে আমাকে মুক্ত করতে হবে। তাই আমি আমাদের কর্মচারী আউটসোর্সিং ডেলিভারি প্রকল্প সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা প্রতিটি চিঠি, প্রতিটি পদক্ষেপ নেতারা কি করতেছে, যারা লিড দিচ্ছে, নেতৃত্ব দিচ্ছে, তারা কতখানি, কোথায় গিয়ে মন্ত্রণালয় কি বলতেছে, কার মুখে কি শব্দ আসতেছে, এটা ভালো করে আপনারা শুনবেন। তারপরে আপনারা দায়িত্ব নেবেন, দায়িত্ব দিবেন এবং মাঠে নামবেন। তো সুতরাং আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার লাইভটি শোনার জন্য, এবং সবাই ভালো করে কথাগুলো শুনবেন, শেয়ার করবেন। অনেক কিছু আপনারা বুঝতে পারবেন, আমাদেরকে যতই অপরাধী ভাবেন কোনো সমস্যা নেই, যা বলার বলেন, কোনো সমস্যা নেই। ফেক আইডি তৈরি করে যতই গালালি করেন কোনো সমস্যা নেই, এগুলা কোনো ব্যাপার না আমাদের জন্য। কিন্তু আমি কি বললাম, সঠিক কথাটা বললাম কিনা আপনার জন্য, টেবিলে, মাঠে, এটা একটু ভাববেন, এটা একটু চিন্তা করবেন, বাস আর কিচ্ছু না। ধন্যবাদ সবাইকে। আমাদের কেন্দ্রীয় কমিটি মিটিং আছে, আমরা গুগল মিটিংয়ে ঢুকবো, সেখানে আমাদের গুরুত্বপূর্ণ কথা হবে। সবাই গুরুত্বপূর্ণ এই গুগল মিটে ঢুকবেন, আমাদের পরবর্তী কর্মসূচি নিয়ে আমরা আলোচনা করব। সবাই ভালো থাকবেন। সফলতা আসে নাই, সফলতা আসার জন্য যে যা করার সেটা করতে হবে। তো সুতরাং যেগুলো এসেছে এগুলো সফলতার মধ্যে পড়ে না, তো সুতরাং এটা সফলতা বলা যাবে না। সুতরাং যারা এই সফলতা নিয়ে এত লাফালাফি, এত কিছু, এত হাসি খুশি, তাহলে আমি মনে করব তারা ঠিকাদার বাতিলের জন্য আন্দোলন করে নাই, শুধু ঠিকাদার রাখার জন্য আন্দোলন করছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।